আদালত অবমাননায় মুক্তিযুদ্ধ ও খাদ্যমন্ত্রীর ক্ষমার আবেদন নামঞ্জুর, 50,000 টাকা জরিমানা। মন্ত্রিত্বের বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রিসভায়, ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল। তনু হত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের কুমিল্লা অভিমুখে রোডমার্চ, বিষয়টি ধামাচাপা দেওয়ার আশঙ্কা বিশ্লেষকদের, দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। হোসেনি দালানে বোমা হামলা মামলায় 10 জেএমবি সদস্যকে আসামি করে অভিযোগপত্র প্রস্তুত। তদন্তে সন্তুষ্ট হলেও নিরাপত্তা নিয়ে এখনো শঙ্কায় ইমামবাড়া কর্তৃপক্ষ। প্রতিদিন অনলাইনে শত শত কোটি টাকার লেনদেন হলেও চট্টগ্রাম বন্দরে নেই কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থা, যে কোনো সময় বিপর্যয়ের আশঙ্কা। এবং হতাশার ওয়ার্ল্ড টি-20 মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। 20 ওভারের ম্যাচে শক্ত ভিত গড়ে উঠছে বললেন মাশরাফি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। আদালত অবমাননার অভিযোগে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের নিঃশর্ত ক্ষমার আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ক্ষমার আবেদনের শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে দুই মন্ত্রীকে 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। 7 দিনের মধ্যে জরিমানার অর্থ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এর আগে গত 20 মার্চ দুই মন্ত্রীর আদালত অবমাননার বিষয়ে শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। আপিল বিভাগের নির্দেশে আজ আদালতে হাজির হন খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এ সময় আদালত অবমাননার বিষয়ে পুনরায় নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন খাদ্যমন্ত্রী। যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর মামলার রায় নিয়ে সংশয় এবং প্রধান বিচারপতি সম্পর্কে মন্তব্য করায় গত 15 মার্চ খাদ্যমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এদিকে রিভিউ আবেদনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রীদের আইনজীবীরা। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন তাদের মন্ত্রিত্ব থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। অপরাধের গুরুত্বটা এতই বেশি, তারা এই যে তাদের ক্ষমার প্রার্থনা করে যে দরখাস্ত দিয়েছেন সেটা তারা গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছেন। তাদেরকে দোষী সাব্যস্ত করে দুজন মাননীয় মন্ত্রীকেই 50,000 টাকা জরিমানা করেছেন এবং জরিমানার অর্থ আগামী 7 দিনের ভিতরে ইসলামিক আই হসপিটাল এবং লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পদে নিয়োজিত দুজন মাননীয় মন্ত্রী, তাদেরকেও আদালত কোন রকম ছাড় দেননি। সুতরাং অন্যান্য নাগরিক যারা আছেন তাদের পক্ষেও এটা বুঝে নেওয়া সম্ভব হবে যে আদালত অবমাননার ফল কি হবে। আদালতে এই অর্ডারের ভিতরে ওথ ভায়োলেশন সম্বন্ধে কিছু বলে নাই। শর্ট অর্ডারের ভিতরে শুধু একথা বলেছে যে আমাদের নিঃশর্ত ক্ষমা চেয়েছিলাম, সেই নিঃশর্ত ক্ষমতা গ্রহণ করে নাই। কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে কুমিল্লা অভিমুখে রোড মার্চ করছে গণজাগরণ মঞ্চ। সকালে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বর থেকে এই রোড মার্চ শুরু হয়। মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, জনসমর্থন সৃষ্টির লক্ষ্যে কুমিল্লা যাওয়ার পথে পথে বিভিন্ন স্থানে সভা করা হবে। প্রথম সভাটি সকাল 10:30টায় রাজধানীর সাইনবোর্ড এলাকায় অনুষ্ঠিত হয়। এরপর চিটাগাং রোডে সংক্ষিপ্ত সমাবেশ করে গণজাগরণ মঞ্চ। পর্যায়ক্রমে দাউদকান্দি, গৌরীপুর, নিমসার, ময়নামতি মহাসড়ক মোড়ে এবং সবশেষে কুমিল্লার কান্দিরপাড়ে সমাবেশের মাধ্যমে রোড মার্চ শেষ হবে। সংক্ষিপ্ত পথ সমাবেশে মঞ্চের মুখপাত্র ইমরান সরকার ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সাধারণ নাগরিকের কিন্তু সেনানিবাসে ঢুকবার অধিকার নেই, অথচ এই ধর্ষকেরা সেনানিবাসের ভেতরে তনুকে ধর্ষণ করলো, হত্যা করলো, তাকে ছিন্ন বিহিন্ন করলো, অথচ এখন পর্যন্ত হত্যাকারীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে আমরা দেখছি সারা দেশে একের
ধর্ষণ হচ্ছে, নারী নিপীড়ন হচ্ছে, যৌন নিপীড়ন হচ্ছে। আমরা দেখছি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে, কিন্তু অপরাধীদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না, কাউকে ধরা হচ্ছে না, যেন কোনো আইন নেই, বিচার নেই, এদেশে কোনো শাসন নেই। রোড মার্চের সঙ্গে আছেন রিপোর্টার সজল দাস। সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, সেখানকার কি অবস্থা? জনজাগরণ মঞ্চের যে রোড মার্চটি কুমিল্লার উদ্দেশ্যে, সেই রোড মার্চটি এই মুহূর্তে কাশপুর এসে পৌঁছেছে, অর্থাৎ কাশপুর ব্রিজের ঠিক পরেই যে বাজারটি কাশপুর বাজার, সেই কাশপুর বাজারে রয়েছে। এখানে তারা আরেকটি পথসভা করবেন। এইভাবে ধাপে ধাপে পথসভা করতে করতে তারা আসলে কুমিল্লায় পৌঁছবেন। তো কিছুক্ষণ আগে তারা চিটাগাং রোডে একটি সমাবেশ করে এসেছেন। এর আগের সংবাদে আমি আপনাদেরকে যেমনটি দেখিয়েছিলাম, এই মুহূর্তে আমরা কাশপুরে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে গণজাগরণ মঞ্চের যে কর্মীরা রয়েছেন তারা নেমে তারা সামনে আগাচ্ছেন এবং সামনে এগিয়ে গিয়ে একটি নির্দিষ্ট জায়গায় তারা আসলে অবস্থান করবেন এবং সেখান থেকে তারা এই আজকের এখানকার যে সমাবেশটি পথসভা, সেই পথসভাটি তারা অনুষ্ঠিত করবেন। এবং প্রত্যেকটি পথসভায় এখানকার যে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা রয়েছেন তারা একে একে করে বক্তব্য রাখছেন এবং তাদের মূল যে দাবিটি, যে কুমিল্লার যে মেধাবী শিক্ষার্থী তনু, সোহাগী জাহান তনুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ধর্ষণের পরে, যতদূর আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, সেই হত্যার প্রতিবাদে এবং সেই হত্যাকারীদের বিচারের দাবিতে গণজাগরণ মঞ্চ গত শুক্রবার মানে গত 25 তারিখে তারা আসলে এই কর্মসূচিটি ঘোষণা করেন এবং তাদের এই কর্মসূচি আজকে কুমিল্লা পর্যন্ত চলবে এবং কুমিল্লায় গিয়ে তারা তাদের যে সবশেষ সমাবেশটি পথসভাটি, সেই সবশেষ পথসভাটি সেখানে করবেন তারা। এবং তারা যে দাবিটি জানাচ্ছেন যে 6 দিন পেরিয়ে গেল, এখন পর্যন্ত কোনো বিচারের আওতায় আনা হয়নি কাউকে, এবং বলা চলে যে সেনানিবাসের মধ্যে একটি নিরাপদ জায়গায় এই ধরনের একটি ঘটনা ঘটেছে। এই কারণেই তারা আসলে এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে তারা আসলে এই পথসমাবেশটি করছেন এবং এভাবে পথসমাবেশ করবেন তারা আজকে বিকাল পর্যন্ত। বলা চলে যে গণজাগরণ মঞ্চ এর আগে মানবতা বিরোধী অপরাধীদের যে বিচারের দাবিতে তারা আন্দোলন করেছেন, একের পর এক তারা আন্দোলন করে গেছেন, কিন্তু এই মুহূর্তে তারা আসলে যেহেতু সোহাগী জাহান তনু হত্যাকারীদের বিচারের দাবিতে তারা রাস্তায় নেমেছেন এবং তারা আন্দোলনে নেমেছেন। তারা বলছেন যে যেহেতু মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে তারা আন্দোলন করে আসছেন সেই প্রথম থেকেই, এবং ধর্ষণের মধ্যে একটি ঘটনা মানবতা বিরোধী অপরাধীরই শামিল, আর এই কারণে তারা আসলে সোহাগী জাহান তনুর সাথে যে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, তার সাথে যে মানবতা বিরোধী অপরাধটি ঘটেছে, সেই অপরাধের বিচার তারা আসলে দাবি করছেন। তো এখানে তারা এই মুহূর্তে কাশপুর ব্রিজের পরেই যে কাশপুর বাজারটি রয়েছে, সেই বাজারে রয়েছেন তারা, এবং এখান থেকে তারা এর পরে আরো কয়েকটি জায়গায় অবস্থান করবেন। তো এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ইমরান সরকার, গণজাগরণ মঞ্চের মুখপাত্র। এখান থেকে তার কাছে শুনবো যে তারা আসলে কি কর্মসূচি পালন করছেন। একটু কথা বলবো আপনার সাথে যে আপনাদের কর্মসূচি কয় ধাপে আপনারা আগাবেন আসলে সামনে। আপনি জানেন যে আমাদের যে আজকের যে আপনি বলেন আজকের যে আমাদের যে রোড মার্চ কর্মসূচি, সেটি ইতিমধ্যেই সকালে শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমরা চিটাগাং রোডে একটি পথসভা করেছি। এখন আমরা কাশপুর ব্রিজ সংলগ্ন একটি পথসভা করছি। এরপরেও আমাদের বেশ কয়েকটি পথসভা আছে। আমরা দাউদকান্দির যে বিশ্ব রোড, সেখানে একটি পথসভা করব, গৌরীপুর মোড়ে পথসভা করব। এবং কি দাবিতে করছেন এই বিষয়টা? আমরা, আপনি জানেন যে তনুর হত্যাকারী এবং তনুর যে ধর্ষক, তার বিচারের দাবিতে আমাদের এই রোড মার্চ। আমরা জেনেছি যে এই তনুর হত্যা এবং ধর্ষণের বিচারের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনকে নানাভাবে বাধাগ্রস্ত করবার চেষ্টা করা হচ্ছে। সে কারণেই আমরা এই রোড মার্চ কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা পথে পথে মানুষের সংহতি নিয়ে আমরা কুমিল্লা গিয়ে কুমিল্লার মানুষের সাথে সংহতি জানাতে চাই এবং আমরা আওয়াজ তুলতে চাই যে এই খুনি ধর্ষকদেরকে তাদের প্রাপ্য সর্বোচ্চ শাস্তি বুঝিয়ে দিতে হবে। ধন্যবাদ আপনাকে। তো যেমনটি শুনছিলেন যে গণজাগরণ মঞ্চের এই রোড মার্চ আজকে কুমিল্লা পর্যন্ত চলবে এবং বিকালে তারা সেখানে সবশেষ সমাবেশটি করবেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে কুমিল্লা অভিমুখে রোড মার্চ করছে গণজাগরণ মঞ্চ। রোড মার্চের সঙ্গে আছেন সহকর্মী সজল দাস, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর। জিজ্ঞাসাবাদের নামে গভীর রাতে তনুর পরিবারের সদস্যদের বাসা থেকে তুলে নেয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী ও অপরাধ বিজ্ঞানীরা। হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে যখন প্রতিবাদের ঝড়, তখন বিষয়টি ধামাচাপা দেয়া হতে পারে বলেও আশঙ্কা তাদের। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের পাশাপাশি এর সঙ্গে প্রভাবশালী যারাই জড়িত থাকুক, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি বিশ্লেষকদের। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্ট।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে রাজপথ, শহরের সীমানা পেরিয়ে পাড়া মহল্লা, এমনকি রাজনৈতিক পরিচয় ভুলে সবাই যখন তনু হত্যার বিচারের দাবিতে সোচ্চার, তখন সন্দেহভাজন হিসেবেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। উল্টো জিজ্ঞাসাবাদের নামে গভীর রাতে তার পরিবারের সদস্যদের বাসা থেকে তুলে নেয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে, মধ্যরাতেই কেন জিজ্ঞাসাবাদ করতে হবে তাদের। সন্তানহারা পরিবারটির সঙ্গে এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে মানবাধিকার কর্মী ও অপরাধ বিজ্ঞানীরা বলছেন, দেশবাসী জানতে চায় কি ঘটেছিল তনুর সঙ্গে, আর মূল ঘটনা ধামাচাপা দিতে একটি গোষ্ঠী তৎপর কিনা সেটাও প্রশ্ন তাদের। হত্যাকাণ্ড যেখানে প্রতিরোধ করতে পারেনি, সে যখন চরম পাশবিক নির্যাতনের শিকার হলো, সেটা যখন প্রতিরোধ করতে পারেনি, অথচ সেই ভিকটিম পরিবারকে আবার গভীর রাতে তুলে নিয়ে আসা, আমি হতবাক হয়ে যাই যে এই ধরনের এটিও এক ধরনের নির্যাতনের ঘটনা। প্রথমত এটা পুলিশকে দিয়ে করানো যেত, দ্বিতীয়ত হচ্ছে কমপ্লিকেটেড কেস মনে করেন ইনভেস্টিগেশনের প্রয়োজনে যদি লাগেও আপনি এটা দুপুরবেলা বা সকালবেলা এটা আসতে পারেন। এটার মধ্য দিয়ে একটা সিম্বলিক মিনিং সাধারণ মানুষের কাছে যায় যে রাষ্ট্র খুবই ক্ষমতাশালী এবং এটা আপনি যদি কোনো কিছু বিচার চান সেক্ষেত্রে হয়তো একটা বাধা তৈরি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, যদি আইন শৃঙ্খলা বাহিনীর কেউ এর সঙ্গে জড়িত থাকে, এর দায়ভার পুরো বাহিনী না নিয়ে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত। সরকারের তরফ থেকে যদি স্পষ্টতর কোনো বক্তব্য না পাওয়া যায়, জনমনের যে শঙ্কা, যে সন্দেহ, যে প্রশ্নগুলি উদ্রেক হয়েছে, এটা জনমনে এক ধরনের অসন্তোষের জন্ম দিবে। যেহেতু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওই রকম ভালো না, আমরা ধরেই নেই যে রাষ্ট্রের কাছ থেকে সে বড় রকম পাবে না। সাফল্য নিজেদের ঝুলিতে নিতে বিভিন্ন বাহিনীর মধ্যে যে অসুস্থ প্রতিযোগিতা, তা বন্ধ করার তাগিদ দিয়ে বিশ্লেষকরা বলছেন, সমস্যার সমাধানে আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে একে অপরের সম্পূরক হিসেবে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। তনু হত্যার প্রতিবাদে আজও কুমিল্লার কোটবাড়ি এলাকায় বিক্ষোভ সমাবেশ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী বাহার রায়হান। আমরা টেলিফোনে কথা বলবো তার সঙ্গে। বাহার, সেখানকার পরিস্থিতি আমাদের জানান। আপনি জানেন যে ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী নাট্যকর্মী তনু হত্যার প্রতিবাদে আজকে সপ্তম দিনের মতো কুমিল্লা উত্তাল। তারই ধারাবাহিকতায় কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় বিক্ষুব্ধ জনতা, ছাত্র সাংগঠনিক সকল স্তরের সর্বস্তরের ছাত্র সাংগঠনিক সাংস্কৃতিক কর্মীরা বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করে দিচ্ছে। এখানে এই বিক্ষোভকারীদের সাথে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার কথা বলার চেষ্টা করছে, কিন্তু বিক্ষুব্ধকারীরা থেমে নেই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই দিক থেকে কম করে হলো 2 কিলো রাস্তা পরিবহনের যানজট সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধদের একটাই দাবি, তরুণ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তি। তাদের এই বিক্ষোভ যেন থামছেই না, বিক্ষোভ চলছে। এখানে যারা অংশগ্রহণ করছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী, কুমিল্লা সরকারি কলেজ, মহিলা কলেজ, সর্বস্তরের কলেজের শিক্ষার্থীরা, নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েছে। এদিকে আবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে অধুনা থিয়েটার এবং ভিক্টোরিয়া থিয়েটারের শিক্ষার্থীরা মানববন্ধন বিক্ষোভ করছে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে কুমিল্লার সর্বস্তরে। কুমিল্লার সব উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে বিক্ষোভ। তরুণ হত্যাকারীদের যতক্ষণ পর্যন্ত তাদেরকে দৃষ্টান্তকারীদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলনকারীরা রাস্তা থেকে সরে দাঁড়াবে না, এমনটাই তারা বলছেন। আপনি জানেন যে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমাদের এই কুমিল্লায় এই ফেসবুকের মাধ্যমে এমন ভাবে আন্দোলনটা ছড়িয়ে পড়েছে, সেটা শিশুটাকে বাহার, আপনাকে ধন্যবাদ। তনু হত্যার প্রতিবাদে আজও কুমিল্লার কোটবাড়ি এলাকায় বিক্ষোভ সমাবেশ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের কর্মীরা। আমরা কথা বলছিলাম কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানের সঙ্গে টেলিফোনে। দেখছেন সময় সংবাদ। শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা। মেয়াদের চাপ চরম, ফাঁদে ফেলে বোনাসটা। অল্প অল্প ভলিউমে শর্তের গুবলেট, ব্রাউজিং থমকে যায়, ফুরায় ছাতার ইন্টারনেট। কথা
কথা আর ইন্টারনেটের বেস্ট অফারের শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় 10 জেএমবি সদস্যকে আসামি করে মামলার অভিযোগপত্র প্রস্তুত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা কর্মকর্তারা জানান, শিগগিরই অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে। মামলার তদন্তে সন্তোষ প্রকাশ করলেও ইমামবাড়ার মুখপাত্র বলছেন, হোসেনি দালানের নিরাপত্তা নিয়ে এখনো উদ্বিগ্ন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গেল বছরের 23 অক্টোবর মুহররমের রাতে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলায় কেঁপে ওঠে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় তীর্থস্থান হোসেনি দালান ইমামবাড়া। এই ঘটনায় নিহত হন 2 জন, আহত হন শতাধিক মানুষ। নৃশংস এই বোমা হামলা শুধু মানুষকে আতঙ্কিতই করেনি, আঘাত হানে হাজার বছরের ঐতিহ্যে। ঘটনার পর চকবাজার থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ। মামলার তদন্ত ভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশের হাতে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে 13 জেএমবি সদস্যকে গ্রেফতার করে তারা। এদের মধ্যে 3 জন মারা যায় কথিত বন্দুকযুদ্ধে। বাকি 10 জনকে আসামি করে মামলার অভিযোগপত্র প্রস্তুত করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে 4 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, বন্দুকযুদ্ধে মারা যাওয়া জেএমবির একটি অংশের সামরিক শাখার প্রধান শাহাদাত ওরফে আলবানি ছিলেন এই হামলার মূল পরিকল্পনাকারী। বাকিরা বিভিন্নভাবে সহায়তা ও হামলায় অংশ নেয়। আশা করতেছি যে শীঘ্রই আমরা এটার চার্জশিটটা দিয়ে দিতে পারবো। যারা অ্যাকিউজড তাদের যাতে শাস্তিটা ইনশিওর করা যায়। এই মামলার টোটাল সাক্ষ্য প্রমাণাদি সহ সবকিছু যেভাবে যা করা দরকার সেগুলো সুচারুভাবে করার জন্যই আমরা একটু সময় নিচ্ছি। এদিকে হোসেনি দালানে গিয়ে দেখা যায়, বোমা হামলার পর থেকে নিজেদের উদ্যোগে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। ইমামবাড়ার মুখপাত্র জানান, বোমা হামলার পর থেকে 24 ঘন্টা পুলিশি পাহারা দেওয়ার কথা বললেও বেশিরভাগ সময়ই থাকে না তাদের উপস্থিতি। সরকার আমাদেরকে পুলিশ প্রোটেকশন দিছে, কিন্তু কিছু গাফিলতি আছে। আপনারা আজকে দেখছেন যে পুলিশ নাই, থাকে না। আমি চাই যে অবহেলাটা যেমন না হোক, সঠিকভাবে পুলিশ থাকুক, এটাই চাই। থ্রেট অ্যাসেসমেন্টের মাধ্যমে এগুলো সাধারণত ফ্ল্যাকচুয়েট করে, কখনো হয়তো বা কোথাও ডিপ্লয় করা হয়, কখনো হয় না। এটা গোয়েন্দা তথ্য বা সার্কামস্ট্যান্স অনেক কিছুর উপর নির্ভর করে। হোসেনি দালানে বোমা হামলার পর জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ দাবি করেছিল আইএস এই ঘটনার দায় স্বীকার করেছে। তবে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, আইএস নয়, জেএমবি তাদের শক্তি জানান দিতে শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় জামায়াতকে লক্ষ্যবস্তু করেছিল, যাতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, 3 দশকেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় যোগ হয়নি দেশের কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। শর্ত পূরণ না করায় বাদ পড়েছে লালবাগ কেল্লার মতো স্থাপনাও। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। দেশের প্রধান সামুদ্রিক বন্দরের সূত্র ধরে চট্টগ্রামে প্রতিদিনই অনলাইনে হয় শত শত কোটি টাকার লেনদেন। দেশের রাজস্ব আদায়ের অন্যতম প্রধান ক্ষেত্র বন্দর নগরী, কিন্তু এখনও সেখানে গড়ে ওঠেনি কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থা। এই অবস্থায় এই খাতে যে কোনো সময় বিপর্যয়ের আশঙ্কা তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রাম বন্দরের সূত্র ধরে বছরে অন্তত 25,000 কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে কাস্টম হাউস। এছাড়া এখানে বড় বড় 100-র বেশি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যেখানে শত শত কোটি টাকার লেনদেন হয়। আর রাজস্ব আদায় থেকে শুরু করে সব লেনদেনই হয়ে থাকে অনলাইনে। তবে হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরির প্রেক্ষিতে উঠে এসেছে এখানকার সাইবার সিকিউরিটির বিষয়টি। এই ক্রাইমটা বন্ধে আমাদের আসলে স্পেশালাইজড কোনো ইউনিট আমরা তৈরি করিনি। যাদের এই বিষয়ে জ্ঞান আছে তাদেরকে নিয়ে এসেই আমরা ডিবিতে কিছু তাদেরকে সংগঠিত করেছি এবং তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। সাইবার অপরাধের বিচারের জন্য দেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালটি ঢাকায়। তাই যে কোনো সাইবার সংক্রান্ত সমস্যার সমাধানে সবাইকে ঢাকামুখী হতে হয়। যেগুলা সাইবার অপরাধের জন্য খুবই এসেনশিয়াল, সে সমস্ত জিনিসগুলোতে ইউনিট না থাকার কারণে পূরণ করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় হ্যাকারদের প্রতিরোধে দক্ষ এবং কার্যকর সাইবার সিকিউরিটি সিস্টেম গড়ে তোলার কথা বলছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা। যতই ডিজিটালাইজেশন বাড়ছে ততই কিন্তু হ্যাক করার ইয়াটা বাড়ছে, আশঙ্কাটা বাড়ছে। তাহলে যেটা হবে, হ্যাকাররা ধীরে ধীরে কিন্তু আমাদের ব্যাংক ধরতে পারে। যে কোনো ধরনের সাইবার অপরাধের জন্য এখানে যে ধরনের অবকাঠামোগত সুবিধা থাকা দরকার, ঢাকার সাথে সাথে চিটাগং একসাথে শুরু করে দরকার। আর্থিক খাতে যেই ধস, এখন মানুষের যে আস্থা নষ্ট হয়েছে, বাণিজ্য খাতে যদি নষ্ট হয়ে যায় তাহলে আসলে বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় ধরনের ছাপ ফেলবে। বাংলাদেশের সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলোর 500-র বেশি শাখার পাশাপাশি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের শাখা রয়েছে নগরী ও জেলার বিভিন্ন স্থানে। রয়েছে বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ও। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
ইন্টারপোলের তালিকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নাম বাদ পড়ায় প্রমাণ করে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দেশীয় গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার কথাও জানান তিনি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নাম ইন্টারপোলের তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তারেক রহমান সম্পর্কে ইন্টারপোলের সরবরাহ করা তথ্য মিথ্যা প্রমাণিত হওয়ায় ডাটাবেস থেকে সকল তথ্য মুছে ফেলা হয়েছে। বাংলাদেশ সরকার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে গিয়ে এখন নিজেরাই মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে এবং সেই সাথে প্রশ্নবিদ্ধ হয়েছে বাংলাদেশ পুলিশের গ্রহণযোগ্যতা। রক্ষণাবেক্ষণের অভাব, ঐতিহ্যের গুরুত্ব উপস্থাপনে ব্যর্থতা এবং আইন সংশোধন না করায় দীর্ঘ ৩১ বছরেও দেশের নতুন কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি। বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থতার কারণে অন্তর্ভুক্তির সম্ভাব্য তালিকা থেকে বাদ পড়েছে লালবাগ কেল্লা এবং হলুদ বিহারের মতো মূল্যবান নিদর্শন। বিশেষজ্ঞদের মতে প্রত্নসম্পদ বিশ্ব ঐতিহ্যের অংশ হলে পর্যটন শিল্প বিকাশের পাশাপাশি বিপুল বৈদেশিক মুদ্রা আয় হতো। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। 1985 সালে ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হয় নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার ও বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। এরপরে দীর্ঘ সময় পার হলেও কার্যকর উদ্যোগ না থাকায় সুলতানি, মোগল, ব্রিটিশ সহ বিভিন্ন আমলের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকা মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইউনেস্কোর তালিকাভুক্ত হতে পারেনি। এজন্য বিদ্যমান আইন সংশোধন না করা, ঐতিহ্যের গুরুত্ব উপস্থাপন ও যথাযথভাবে সংরক্ষণে ব্যর্থতাকে দায়ী করেছেন প্রত্নতত্ত্ববিদরা। একটা জিনিস থাকলেই হলো না, সে কতটা গুরুত্ব ধারণ করে ঐতিহাসিকভাবে তার একটা উপস্থাপনার দরকার আছে। সে উপস্থাপনার আমাদের ঘাটতি আছে এবং প্রতিনিয়ত ধ্বংসযজ্ঞ চলছে কোন না কোনো ভাবে, সেগুলো আমরা প্রতিহত করতে পারছি না। ফলে সেই সম্পদ আমি কেমন করে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার জন্য যথাযথ জায়গায় উপস্থাপন করব। এর মধ্যে 1997 সালে মহাস্থানগড়, কান্তজি মন্দির, ময়নামতি, লালবাগ দুর্গ ও হলুদ বিহার সহ 5টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রাথমিক প্রস্তাব পাঠানো হয়, কিন্তু বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছে লালবাগ ও হলুদ বিহার। বর্তমানে চূড়ান্ত মনোনয়নের জন্য মহাস্থানগড়ের নথিপত্র তৈরি কাজ চললেও বাকিগুলোর কোনো অগ্রগতি নেই। কিছু আনুষঙ্গিক কাজ রয়েছে, সেগুলো সম্পন্ন করতে হবে, যেমন একটা অর্ডিন্যান্স, তারপরে অ্যাক্ট রিভাইজ এবং অন্যান্য যে গেজেট নোটিফিকেশনগুলো ইন্ডিভিজুয়ালি করতে হবে। এরকম একাধিক বহু শর্ত দিয়েছে, সেই শর্তগুলো ফিল আপ করার পরেই নমিনেশন ডসিয়েটা যদি ফাইনাল করা হয় তারা বিবেচনা করবেন। অথচ প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্ন পর্যটনের সমন্বয়ে প্যাকেজ ট্যুর করা গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হতো বলে মনে করেন প্রত্নতত্ত্ববিদরা। আমাদের যে ইনকামগুলো রয়েছে, এই ইনকামগুলোই যদি আমাদের ওই সাইটগুলো উন্নয়নের কাজে ব্যয় হয়, তাহলে আমার মনে হয় ওই প্রত্নতত্ত্ব নিদর্শনগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরতে পারবো। তাতে দেশ বিদেশের মানে যারা পর্যটক রয়েছে, গবেষক রয়েছে, তারা আকৃষ্ট হবে এবং আমি মনে করি যে সারা ওয়ার্ল্ডে বাংলাদেশ হবে পর্যটনের শ্রেষ্ঠ লীলাভূমি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে প্রত্নতত্ত্ব ঐতিহ্য আইন 2012 সংসদে পাশের অপেক্ষায় আছে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। প্রার্থনার মধ্য দিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ইস্টার সানডে। দেশ ও জাতির মঙ্গল কামনা। দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের 13টি ইউনিয়নে এখন উৎসবের আমেজ। সমর্থন আদায়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, আওয়ামী লীগের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন। নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে টাঙ্গাইলের ভুয়াপুর ও গোপালপুর উপজেলার ইউনিয়নগুলো। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় দলীয় নেতাকর্মীদের নিয়ে দিনরাত ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটছে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের। ভোটারদের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে জনপ্রতিনিধি বাছাইয়ে প্রার্থীদের যোগ্যতা ও অতীত কর্মকাণ্ড বিবেচনার কথা বলছেন ভোটাররা। সৎ এবং নিষ্ঠা ভালো একটা লোককে ভোট দিতে চাচ্ছি, সে বিএনপি হোক, সে আওয়ামী লীগ হোক। যারা ব্রিজ, রাস্তাঘাট
এগুলা শিক্ষা প্রতিষ্ঠান ভালো ভালো কাজ করবে, আমরা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। দলীয়ভাবে চেয়ারম্যান পদে নির্বাচন হওয়ায় জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগের প্রার্থীরা। তবে নানা অভিযোগের পাশাপাশি ক্ষমতাসীনদের প্রভাব বিস্তারের আশঙ্কা বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। এই ইউনিয়নে যদি সঠিক নিরপেক্ষ নির্বাচন হয়, ইনশাল্লাহ 75% ভোট ইনশাল্লাহ আমি একাই পাবো, আনারস মার্কা। দুর্নীতি মুক্ত করব, মাদক মুক্ত করব এবং গরিবের বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আমরা কর্মীকে মারধর করা হয়েছে এবং হুমকি দমকি যথেষ্ট দেওয়া হচ্ছে, ভোট কেন্দ্রে যাবার দিবে না, এরকম একটা আমাদের নেতাকর্মীদের খুব চাপে রাখছে আর কি। তবে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা নির্বাচন কর্মকর্তা। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখানে পর্যাপ্ত পরিমাণ আমাদের থাকবে। আমাদের কাছে কোনো রকম অভিযোগ আমরা পাইনি, আমরা আসলে অবশ্যই আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিব। আমরা 31 মার্চ দ্বিতীয় দফা নির্বাচনে জেলার 13টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে 53 জন, সাধারণ এবং নারী সদস্য পদে 530 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। আজ ইস্টার সানডে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই দিনে যীশু খ্রিস্ট পুনরুত্থান লাভ করেন। সকালে মানিক মিয়া এভিনিউয়ে টিএনটি মাঠে প্রার্থনার আয়োজন করে ঢাকা পাস্টর্স ফেলোশিপ। যিশু ভক্তদের আহ্বান ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন শুরু হয়। পর্যায়ক্রমে চলে বাইবেল পাঠ, সমবেত সঙ্গীত, দেশ ও জাতির জন্য প্রার্থনা, প্রশংসা আরাধনা, প্রভুবাক্য প্রচার। সবশেষ আশীর্বচনের মধ্য দিয়ে শেষ হয় সকালের প্রার্থনা। আজকে একটা বিশেষ আনন্দের এবং উল্লাসের জীবন এবং উল্লাসের সময়। এটা আমরা আনন্দিত কারণ প্রভু আমাদেরকে সুযোগ করে দিয়েছে আমাদের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। পৃথিবীতে আসার পর থেকে তার ঈশ্বরের এরকম একটা পরিকল্পনা ছিল, এভাবে মানুষকে সে মুক্তি করবে। সমস্ত মানুষ পাপ থেকে যেন মুক্তি পেতে পারি, এর জন্য তিনি মৃত্যুবরণ করেন, আর তিনি মৃত্যুকে জয় করে আজকের দিনে উঠে যান। আমাদের জন্য না, সবার জন্য আমরা প্রার্থনা করছি, দেশের জন্য। সবাই মিলেমিশে একটি শান্তির রাষ্ট্র হিসেবে, শান্তির বাংলা হিসেবে আমরা আমাদের দেশটাকে গড়ে তুলতে পারি, সেই জন্য বিশেষভাবে প্রার্থনা করেছি। অন্যদিকে সিলেট কেন্দ্রীয় গির্জায় ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মের অনুসারীরা জমায়েত হন। এ সময় তারা খ্রিস্টান ধর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্টার সানডে উদযাপন করেন। সকালে নগরীর নয়া সড়ক এলাকার সিলেট কেন্দ্রীয় গির্জায় জমায়েত হন খ্রিস্টান ধর্মের অনুসারীরা। পরে ইস্টার সানডে উপলক্ষে পবিত্র বাইবেল পাঠ ও ধর্মীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই দিনটির তাৎপর্য তুলে ধরেন গির্জার পুরোহিত। আমরা এই দিনটি উদযাপন করি কারণ এই দিনে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন, উনি মৃত্যুবরণ করে আজকের দিনে পুনরুত্থিত হয়েছিলেন। সবার একটাই প্রার্থনা থাকে যেন এই বছরটা আমরা বারবার ফিরে পাই। তিনি মানব শিশু হয়ে এই পৃথিবীতে এসে যে তিনি সুসমাচার প্রচার করেছিলেন এবং তিনি বলেছিলেন, আমি এসেছি জীবন দিতে যেন মানুষ, পাপী মানুষ জীবন উপচয় পায়। নরসিংদীতে শিক্ষার আলো থেকে বঞ্চিত ইটভাটার কর্মরত শ্রমিকদের শিশু সন্তানেরা। অস্থায়ীভাবে বসবাস, কাছাকাছি দূরত্বে বিদ্যালয় না থাকা ও দরিদ্রতা সহ নানা কারণে প্রাথমিক শিক্ষার সুযোগও পায় না শিশুরা। ইটভাটার বস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের কারণে অনেক শিশু নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদীতে ইটভাটায় বছরে 6 মাস কয়েক হাজার শ্রমিক কাজ করছেন অস্থায়ীভাবে। স্ত্রী সন্তান নিয়ে ইটভাটার কাছেই বস্তি ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করেন শ্রমিকেরা। দিনরাত ইটভাটায় কাজ করে ভাগ্যের চাকা ঘোরানোর চেষ্টা করলেও প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শ্রমিকদের শিশু সন্তানরা। অস্থায়ীভাবে বসবাস, নিকটবর্তী স্থানে বিদ্যালয় না থাকা ও দরিদ্রতা সহ বিভিন্ন কারণে সন্তানের পড়ালেখার সুযোগও নিশ্চিত করতে পারছেন না তারা। দেশে বাড়ি কিছু নাই, অস্থায় এসে আমরা মনে করেন 6 মাস থাকি এখানে কাম কাজ করি। মুহূর্তে স্কুলে কই দেন, এনে তো স্কুলে দেওয়ার মতো পাও নাই। স্কুলে তো যাইতে স্কুলে যাইতে চাইলে কি তুই তো স্কুল নাই দ্বারা কাছে। অনেক বাবা মা দরিদ্রতার কারণে বাধ্য হয়ে শিশু সন্তানকেও ইটভাটায় শ্রমিক হিসেবে নিয়োজিত করেন। এতে ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। মাল তুল দিয়ে পায়ের মেঝে পরে, পায়ের মেঝে ব্যথা পাই, তো ফুলে যা, আবার কি ঠান্ডা জ্বর সর্দি এইসব আর কি
অনেক অনেক কষ্ট হয়। এখানে সকাল থেকে কাজে লাগে সন্ধ্যা পর্যন্ত কাজ করি। মা বাবা গরিব, যদি কাম না করি তা খাওয়াবো কাটা। তবে বিদ্যালয়ে যাওয়ার সুযোগ বঞ্চিত এসব শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা এবং অভিভাবকদের সচেতনতায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন শিক্ষা কর্মকর্তা। ইটভাটার মালিক, তারপরে ওই এলাকাটা, ওখানে আমরা জরিপ করব। জরিপ করে ওই শিশুদেরকে স্কুলের আওতায় আনার জন্য প্রচেষ্টা গ্রহণ করব। জেলার 6টি উপজেলায় 180টি ইটভাটায় প্রায় 10,000 শিশু বসবাস করে। সময় সংবাদ, নরসিংদী। গ্রীষ্মের শুরুতে নদ নদীতে লবণাক্ত পানি বেড়ে যাওয়ায় ভোলার চরাঞ্চলে গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। এতে গরু মহিষ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। এই অবস্থায় গোখাদ্যের সংকট কাটাতে লবণ সহিষ্ণু ঘাস চাষ জরুরি বলে জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা। নাসিরউদ্দিন লিটনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গরু, মহিষ, ছাগল ও ভেড়া সহ বিভিন্ন গবাদি পশু পালনের সম্ভাবনাময় জেলা হিসেবে পরিচিত দ্বীপ জেলা ভোলা। এখানকার চরাঞ্চলে প্রচুর ঘাস হওয়ায় জেলার অধিকাংশ কৃষক গবাদি পশু পালন করেন। তবে জলবায়ু পরিবর্তনের ফলে নদীর পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় ঘাস মরে যাচ্ছে। এতে দেখা দিয়েছে গোখাদ্যের সংকট। পাশাপাশি চরাঞ্চলের জমিতে ফসলের আবাদ বৃদ্ধি পাওয়ায় কমেছে গবাদি পশুর চারণভূমি। নদীত নুনা পানি আউনে গাছটা সব মরে গেছে, এই জন্য আমরা কষ্ট আছি। ঘাস পানি পানা বুঝগুড়ি সমস্যা আছে। আমরা ঘাস কম, এই জন্য আমরা খের, খুর, বুসি এগুলা খাওয়াতে আছে গরুরে। তারপর গরুর দুধ কমে যায়, গরুর স্বাস্থ্য ভালো থাকে না। সরতন বয়স লয়ে আইছি, ঘাসের অভাব, দুধ কমিয়ে গেছে। যে গরুটা হইতো অর্থাৎ 100 কেজি, ওই গরুটা দেখা গেছে এখন 60 কেজি 65 কেজি তাই হচ্ছে। দুধ মনে করেন আগে হয়েছে যেমন একটা গরুতে 2.5 কেজি 3 কেজি দুধ হয়েছে, যে গরুটিনে ওটিনে মনে করেন 1 কেজি 3 পা, আধা কেজি। গবাদি পশুর খাদ্য সংকট কাটাতে চরাঞ্চলে লবণ সহিষ্ণু ঘাস চাষ করার প্রয়োজনীয়তার কথা জানালেন প্রাণী বিশেষজ্ঞরা। প্রোটিনের ঘাটতি নিরসনে আমরা পর্যাপ্ত পরিমাণে ঘাসের চাষ করতে চাই এবং সরকারের কাছে আরো আহ্বান জানাতে চাই যাতে এই জমিগুলোকে আমাদের মাধ্যমে হোক, কৃষককে সরাসরি হোক, যে কোনোভাবে বন্দোবস্ত দেয়া। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে বর্তমানে ভোলায় গরু, মহিষ ও ছাগল সহ প্রায় 8,55,000 গবাদি পশু রয়েছে। সময় সংবাদ, ভোলা। দেশের বাইরের খবর। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আটক 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। এদিকে সন্ত্রাস মোকাবেলায় বেলজিয়ামকে সব ধরনের সহায়তা করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই পরিস্থিতিতে সন্ত্রাসী হামলার পর শেনজেন চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। পেরিয়ে গেছে 5 দিন, তবুও ভুলে থাকা যাচ্ছে না সেদিনের রক্তাক্ত স্মৃতি। প্রতিদিনই ব্রাসেলসের বিভিন্ন জায়গায় নিহতদের স্মরণে মোমবাতি জ্বলে, যেন মোমবাতির আলো আর ফুলের ভালোবাসায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে নীরব প্রতিবাদ প্রতিটি মানুষের। সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার 3 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। অভিযুক্ত 3 জনের মধ্যে একজন ব্রাসেলস হামলায় অংশ নেওয়া অন্যতম সন্দেহভাজন ফয়সাল শেফু। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নেওয়ার পাশাপাশি হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এই অবস্থায় বেলজিয়ানদের মধ্যে প্রশ্ন উঠেছে শেনজেন চুক্তির নীতি নিয়ে। কেউ বলছেন নিরাপত্তার খাতিরে এক্ষুনি এই চুক্তি থেকে বেলজিয়ামের বেরিয়ে আসা উচিত। শেনজেন দিয়ে আমাদের কি হবে? এই মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে সীমান্তে কড়াকড়ি আরোপ করা, যাতে সন্ত্রাসীরা অবাধে যাতায়াত করতে না পারে। আবার কেউ বলছেন 1 দশকেরও বেশি সময় ধরে চলমান এই ব্যবস্থা ইউরোপের মুক্ত বাজার অর্থনীতির জন্য ইতিবাচক হয়েছে। প্যারিস এবং ব্রাসেলসে হামলা হয়তো ইউরোপিয়ানদের জীবনযাত্রায় বড় একটা প্রভাব ফেলেছে, কিন্তু আমার মনে হয় এখনই এই চুক্তি শেষ করে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। ইউভুক্ত দেশগুলোতে ভিসাবিহীন ভ্রমণের এই সুবিধা নিয়েই প্যারিস থেকে আত্মঘাতী হামলায় ব্যবহৃত পোশাক ব্রাসেলসে আনা হয়েছিল বলে ধারণা নিরাপত্তা কর্মকর্তাদের। একই পোশাক গেল নভেম্বরে প্যারিস হামলায় ব্যবহার করা হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন আইএস জঙ্গিদের নির্মূলের সর্বোচ্চ চেষ্টা করছে তার সরকার। সন্ত্রাস দমনে গোয়েন্দা তথ্য বিনিময়ে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্র সবসময় বন্ধুদের পাশে এসে দাঁড়ায়। আমি বেলজিয়ামের প্রধানমন্ত্রীকে ফোন করে বলেছি যে কোনো পরিস্থিতিতে আমরা আপনাদের সঙ্গে আছি। ইতোমধ্যে আমাদের অভিযানে ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিরা বহু এলাকার দখল হারিয়েছে। কথা দিচ্ছি আমরা ওদের জড়শুদ্ধ উপড়ে ফেলবো। এরই মধ্যে গণমাধ্যমের ব্রাসেলস হামলায় 2 মার্কিন নাগরিক নিহতের খবর প্রচারিত হলেও শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কার্বি জানান হামলায় 14 মার্কিন নাগরিক আহত হলেও কোনো মার্কিনই নিহত হননি। রঞ্জন শুভ্র, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলার অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া। শনিবার প্রচারণামূলক এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও তার মিত্রদেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তরের হুমকি ধামকির ধারাবাহিকতায় এই ভিডিও প্রচার করা হলো। এর শেষাংশে কোরীয় ভাষায় মার্কিন সাম্রাজ্যবাদীরা উত্তর পিয়ংইয়ং এর দিকে 1 ইঞ্চিও অগ্রসর হলে তাৎক্ষণিকভাবে তাদের পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত করার হুমকি দেওয়া হয়। এদিকে উত্তর কোরিয়ার সামরিক মহড়ার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। উত্তর কোরীয় সর্বোচ্চ নেতা কিম জং উনকেও ওই মহড়া পরিদর্শন করতে দেখা যায়। ব্রিটেনের প্রখ্যাত দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের ছাপা সংস্করণের শেষ সংখ্যা শনিবার প্রকাশিত হয়েছে। 30 বছরের পুরনো এই পত্রিকাটি এখন থেকে শুধু অনলাইনেই দেখা যাবে। শেষ সংখ্যায় পাঠক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান পত্রিকাটির মালিক এভজেনি লেবেদেভ। পত্রিকাটির প্রচার সংখ্যা 4 লাখ থেকে সম্প্রতি 40,000-এ নেমে আসে। ছাপা সংস্করণের চাহিদা কমে যাওয়ায় লোকসান ঠেকাতেই পত্রিকাটি অনলাইনে ঝুঁকেছে বলে জানায় গণমাধ্যম। শেষ সংখ্যাটি স্টপ প্রেস লেখা একটি বিশেষ পৃষ্ঠায় মোড়ানো ছিল। শেষ সংখ্যার চূড়ান্ত সম্পাদকীয়তে এই পদক্ষেপকে সাহসী হিসেবে উল্লেখ করা হয়। এদিন সব পত্রিকাই শুধু অনলাইনে পাওয়া যাবে বলেও এতে মন্তব্য করা হয়। ব্রিটেনে এটি প্রথম সারির কোনো পত্রিকা যা ছাপা সংস্করণ থেকে অনলাইনে গেল। ইন্টারনেটে পত্রিকাটি আরও বিস্তৃত পরিসরে প্রকাশ করতে এরই মধ্যে নতুন 25টি পদ সৃষ্টি করা হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকাটি 1986 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। খেলার খবর, ভারতে ওয়ার্ল্ড টি-20 মিশন শেষে আজ দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টাইগাররা। এশিয়া কাপে ফাইনালে খেলার সুখস্মৃতি নিয়ে বিশ্ব আসরে গিয়ে প্রথম রাউন্ডে টাইগাররা দুর্দান্ত খেললেও সুপার 10 পর্ব ছিল হতাশার। দু একটি ম্যাচে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত কোনো ম্যাচেই জয় পায়নি মাশরাফির দল। বিশ্ব আসরের মাঝপথে তাসকিন ও সানির বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক ওঠায় সুপার 10-এ দলের কম্বিনেশন সাজাতে হিমশিম খেতে হয় দলকে। সুপার 10-এ ভারতের বিপক্ষে শেষ বলে হার হতাশার হলেও পুরো আসরে দলের পারফরমেন্স ও ক্রিকেটারদের লড়াকু মনোভাবে সন্তুষ্ট অধিনায়ক মাশরাফি। আর এবারের বিশ্বকাপে প্রাপ্তি হিসাবে টি-20-তে নিজেদের ভিত্তি তৈরি করাটাকেই বড় করে দেখছেন নড়াইল এক্সপ্রেস। টি-20 ক্রিকেটের আমি মনে করি আমরা একটা বেস তৈরি করতে পেরেছি এবং একটা জিনিস যে আমরা এখন আশা করি যে প্লেয়ারদের ভিতরে এই মাইন্ড সেটআপটা তৈরি হওয়া উচিত এবং আমার বিশ্বাস হবে যে এখন থেকে আমরা যাদের এগেনস্টেই খেলি না কেন হয়তো বা ছোটোখাটো ভুল না করলে আমাদের সাথে জিততে একটু কঠিন হবে। আপনি যদি বিশ্বাস করেন তখন আপনি অবশ্যই যে কোনো টিমের সাথে ভালো খেলতে পারবেন, যেটা আগে আমরা কখনো টি-20-তে পারিনি। দেশবাসী সবসময় ওনারা সাথে ছিলেন আমাদের, আমরা ভেরি ডিসঅ্যাপয়েন্টেড এবং ওনারাও অবশ্যই খুব কষ্ট পেয়েছে যে আমরা অ্যাটলিস্ট ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা আমরা ওইখান থেকে হেরে গিয়েছি। সো আমি অবশ্যই আশা করব যে আমাদের যেভাবে ওনারা সাপোর্ট করেছে সবসময়, অনেক খারাপ লাগা সত্ত্বেও আমাদেরও অনেক খারাপ লাগছে অ্যাটলিস্ট ওই ম্যাচটা আমরা জিততে পারিনি। আমি আশা করি যে ইনশাল্লাহ আমরা সামনে আরও ভালো কঠিন ম্যাচ ইনশাল্লাহ জিতবো এবং এর থেকে আরো ভালো সময় ইনশাল্লাহ আমাদের এই প্লেয়াররাই দিবে, এটা আমার বিশ্বাস। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আদালত অবমাননায় মুক্তিযুদ্ধ ও খাদ্য মন্ত্রীর ক্ষমার আবেদন নামঞ্জুর, 50,000 টাকা জরিমানা, মন্ত্রিত্বের বিষয়ে সিদ্ধান্ত মন্ত্রিসভায়, ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল। তনু হত্যার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের কুমিল্লা অভিমুখে রোড মার্চ, বিভিন্ন স্থানে বিক্ষোভ, বিষয়টি ধামাচাপা দেওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। হোসেনি দালানে বোমা হামলা মামলায় 10 জেএমবি সদস্যকে আসামি করে অভিযোগপত্র প্রস্তুত, তদন্তে সন্তুষ্ট হলেও নিরাপত্তা নিয়ে এখনো শঙ্কায় ইমামবাড়া কর্তৃপক্ষ। প্রতিদিন অনলাইনে শত শত কোটি টাকার লেনদেন হলেও চট্টগ্রাম বন্দরে নেই কার্যকর সাইবার নিরাপত্তা ব্যবস্থা, যে কোনো সময় বিপর্যয়ের আশঙ্কা। এবং হতাশার ওয়ার্ল্ড টি-20 মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। 20 ওভারের ম্যাচে শক্ত ভিত গড়ে উঠছে বললেন মাশরাফি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv।
যে কোনো বাংলা লিংক রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়াই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।